জানাবো বিজেপি নেতারা কেন বারবার বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন। ঢাকা রোম সম্পর্কে নতুন অধ্যায় দেখতে আগ্রহী মেলনি। গার্মেন্ট জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। 3 সমন্বয়ককে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। সর্বশেষ থাকছে এইচএসসি পরীক্ষার ফল নিয়ে নতুন সিদ্ধান্ত। জানাবো বিজেপির নেতারা কেন বারবার বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন। কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশিদের নিয়ে প্রায় এ ধরনের মন্তব্য করেন। শেখ হাসিনা সরকার এসব কটূক্তির প্রতিবাদ না করলেও সম্প্রতি অন্তর্বর্তী সরকার এটা নিয়ে সরব হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা। তবে এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুবার তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন। একবার বলেছেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শুধু যে অমিত শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা নয়, বিজেপির অন্যান্য নেতাদের মুখেও এ ধরনের মন্তব্য শোনা গেছে। বিশ্লেষকরা বলেছেন, আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনার সরকার জোরালো প্রতিবাদ করেনি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে। কি বলেছিলেন অমিত শাহ? ঝাড়খণ্ডের গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ভাষণের এক ভিডিওতে দেখা যায় অমিত শাহ একাধিকবার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে এসেছেন। তিনি একবার বলেন ঝাড়খণ্ডে একবার সরকার বদল করুন, আমি আপনাদের কথা দিচ্ছি ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ঝাড়খণ্ড থেকে তাড়ানোর কাজটি ভারতীয় জনতা পার্টি করবে। তারা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তারা আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে। ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, এরা আমাদের মেয়েদের নানাভাবে ভুয়া বিবাহ করছে, তারা আমাদের রোজগারপত্র লুট করছে। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, একমাত্র বিজেপি সরকারই এটা করতে পারবে। তৃতীয়বার অমিত শাহ দাবি করেন, ঝাড়খণ্ডে যদি এভাবে অনুপ্রবেশ ঘটতে থাকে তাহলে 25 থেকে 30 বছরের মধ্যে এখানে অনুপ্রবেশকারীরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। তিনি ঝাড়খণ্ডের নারীদের উপর অত্যাচার ও হত্যার কথা প্রসঙ্গে বলেন যে ওই সব ঘটনা ঘটিয়েছে তাদের ওই রাজ্যের সরকার কিছু বলে না, কারণ তারা এর ভোট ব্যাংক, তারা অনুপ্রবেশকারী। তিনি বলেন, আমি আজ বলে যাচ্ছি আপনারা এখানে পদ্ম ফুলের মতো সরকার বানান, এই সব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা আমরা করব। কেন বারবার বাংলাদেশিদের টার্গেট করা হয়? হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নেগেন্ধু ভট্টাচার্য বলেন, একটা সময় পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী নেতানেত্রীরা, এখন বাংলাদেশিদের উদ্দেশ্যেও সে ধরনের কথা বলছেন। তার কথায় এ ধরনের সংগঠন সবসময় একটা অপর পক্ষ খাড়া করার চেষ্টা। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে সেই অপর পক্ষ হচ্ছে মুসলমানরা। সব মুসলমানকে সেজন্য এরা বহিরাগত বলার চেষ্টা করে। এতদিন তাদের কাছে অপর পক্ষ ছিল পাকিস্তান, কিন্তু গত 10 বছর ধরে দেখা গেছে বাংলাদেশকেও এরা টার্গেট করছে। স্নেগেন্দু ভট্টাচার্য বলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে সেটা পুরো পূর্ব ভারতকেই করছেন তারা। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা তো ছিলই, সম্প্রতি ঝাড়খণ্ড আর ওড়িশাতেও সেই একই পরিকল্পনা করেছে হিন্দুত্ববাদীরা। আর এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের নিয়ে এদের প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে বিপাকে পড়েছেন। কর্ণাটক, মহারাষ্ট্র বা দিল্লি লাগোয়া অঞ্চলে তো অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরও বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়। আর অতি সম্প্রতি ওড়িশাতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেন, বাংলাদেশি মানুষকে নিয়ে এ ধরনের কুকথা ভারতের নেতারা অনেক সময়ই তাদের নিজেদের সমর্থকদের, ভোটদাতাদের উদ্দেশ্যে করে বলে থাকেন, বিশেষত নির্বাচনের সময়ে। ভোটারদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা এটা। নজিরবিহীন প্রতিবাদ ঢাকায়। জানাবো গার্মেন্ট জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, ঘটানো হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল 10টার দিকে শ্রীপুর উপজেলার 2 নম্বর C&B এলাকায় এই ঘটনাটি ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, জুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুব দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ঢাকা রোম সম্পর্কের নতুন অধ্যায় দেখতে আগ্রহী মেলোনি। ইতালীয়রা বাংলাদেশের বন্ধু বর্ণনা করে রোম ও ঢাকার সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে গণ অভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, তারা সমগ্র জাতির জন্য রিসেট বোতাম টিপে বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। মেলোনি বলেন, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ইতালি। অবশ্যই আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনার চেষ্টা করি। অভিবাসন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি চ্যানেলের মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ সুগম করা হলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন হ্রাস পাবে। তার কথায় সায় জানিয়ে মেলোনি বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধে এবং ইতালিতে কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণের জন্য উভয় দেশের একসাথে কাজ করা উচিত। বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল করিম খান, সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও চিফ অব প্রোটোকল খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন। জানাবো 3 সমন্বয়কে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টাডিজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ 2 সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের ছাত্র আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন। কিভাবে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাত্ররাও গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে সেই গল্প শোনান। ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশিদের নিয়ে কথা বলা শুরু করেন। এ সময় তিনি দর্শকদের জানান, এখানে তাদের 3 জন প্রতিনিধি রয়েছেন। তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশে নাড়িয়ে দিয়েছে, অনেকে কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেকে আছেন, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান।